ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশ এবং ভারতের দুই দেশেরই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিদের সাথে আলোচনা করেছেন এবং সেই আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গটি উঠে এসেছে। আসলে এই প্রসঙ্গে কী ধরনের কথা হয়েছিল সেটি কি জানা গেছে? হ্যাঁ, জানা তো গেছেই। তো একটুখানি ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা দেই যে জয়শঙ্কর কিন্তু এই যে ট্রাম্প শপথ নিলেন 47তম প্রেসিডেন্ট হিসাবে, তো সেই শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এবং আপনি জানেন যে এই জয়শঙ্করের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ, যে সেখানে ওয়াশিংটনে প্রচণ্ড শীতের কারণে কিন্তু ট্রাম্প যে বিরাটভাবে অনুষ্ঠানটা, তার শপথ অনুষ্ঠানটা করতে চেয়েছিলেন জাঁকজমক করে বিভিন্ন ইয়েভাবে, সেভাবে কিন্তু করতে পারেননি। খুব গুটি কয়েক লোক কে নিয়ে এবং খুব উচ্চ মাপের লোক, আপনি দেখেছেন সেখানে যারা যেসব মার্কিন প্রেসিডেন্ট, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বেঁচে আছেন, তারা, তাদের স্ত্রীরা, ভাইস প্রেসিডেন্ট এবং কংগ্রেসের সদস্য, এই ট্রাম্প এবং যে ভেন্স তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এইরকম মানে খুব সংখ্যাটা খুবই কম। তার মধ্যে কিন্তু যারা যারা সুযোগ পেয়েছেন, জয়শঙ্করও কিন্তু ওই সামনে বসে ওইটা সেখানে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলেন। ফলে এই এই হিসাবে কিন্তু জয়শঙ্করের মানে আমেরিকা সফরটা একটা বড় গুরুত্বপূর্ণ। 2 নম্বর গুরুত্ব হচ্ছে যে জয়শঙ্কর ঠিক এর পরেই যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি নতুন নিয়োগ পেয়েছেন, মার্কো রুবিও, যিনি আগে সিনেটর ছিলেন এবং সিনেটের যে ফরেন রিলেশন কমিটি আছে সেই কমিটির কিন্তু তিনি সদস্য হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। এখনও কিন্তু তার ইয়েটা কিন্তু সিনেট কমিটিতে হিয়ারিং হয়নি, ফলে সিনেট কমিটি হিয়ারিংয়ের পরেই কিন্তু তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তার ইয়েটা পাকা হবে। ঠিক আছে। এছাড়া তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি হয়েছেন ট্রাম্পের, মাইক উলস, তার সঙ্গেও তিনি বৈঠক করেছেন। তবে এই বৈঠকটা আপনি যদি বলি যে প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসাবে রুবিও কিন্তু প্রথম বৈঠকটি করেছেন কোয়াড নিয়ে, যেটা চীনের বিরুদ্ধে আপনার এটা এই জোটটা কিন্তু আমেরিকা তৈরি করেছে এবং এই জোটে আছে হচ্ছে কোয়াডের 4 জন সদস্য। একটা তো আমেরিকা, তার সঙ্গে আছে জাপান, তার সঙ্গে আছে অস্ট্রেলিয়া, আর আছে ভারত। এই 4 সদস্য নিয়ে এই 4টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরকে নিয়ে রুবিও বসেছিলেন। এরপরে রুবিও যে প্রথম যার সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, যে একটা দ্বিপক্ষীয় বৈঠক করলেন, সেই বৈঠকটি কিন্তু তিনি করেছেন এস জয়শঙ্করের সাথে। ফলে এটাও কিন্তু কাকতালীয় হতে পারে, কিন্তু এটাও কূটনৈতিক মহলে কিন্তু এক ধরনের একটা গুরুত্ব বহন করে। দ্বিতীয়ত, তিনি সরাসরি কথা বলছেন যে মাইক উলসের সঙ্গে। এই বৈঠকগুলোর পরেই কিন্তু ভারতীয় সাংবাদিকরা আসলে জয়শঙ্করকে ছেঁকে ধরেছিলেন, কারণ তাদের কাছে ভারতের নানা ইস্যু আছে, ভারত সম্পর্কিত ইস্যু আছে, বিভিন্ন ইস্যু। এই প্রশ্নের মধ্যে একজন ভারতীয় সাংবাদিক তিনি জয়শঙ্করকে জিজ্ঞাসা করেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে আমেরিকার নতুন প্রশাসনের সঙ্গে বা ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা। সেখানে জয়শঙ্কর যে উত্তরটি দিয়েছিলেন, আমি হুবহু যেভাবে ছাপা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেইভাবে সেই ইয়ে থেকে উদ্ধৃত যদি করি, তাহলে উনি বলেছেন, ইয়েস, উই হ্যাড এ ব্রিফ ডিসকাশন অন বাংলাদেশ, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট দ্যাট আই গেট ইনটু মোর ডিটেল। তার মানে তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে, সেটা পররাষ্ট্রমন্ত্রী হতে পারে, সেটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে পারে, তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে, তবে তিনি এর বাইরে একটি শব্দও বলতে চাননি, কোনো বিস্তারিত কিছু জানাননি। ফলে যদি কিছু কেউ ভেবে থাকেন সেটা পুরোপুরি তাদের কল্পনা নির্ভর বিষয় হতে পারে, এর বাইরে কিছু না। আমরা তো দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে একটি টুইটও করেছিলেন। হ্যাঁ, অবশ্যই এটা আপনি ঠিক বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 5 নভেম্বরের নির্বাচনের আগে সম্ভবত 3 বা 2 এরকম কোনো তারিখে তিনি একটি টুইট করেন, যেটা তার এক্স হ্যান্ডেলতে প্রকাশিত হয় এবং তিনি সেখানে সরাসরি বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্যদের তারা যে নিপীড়িত হচ্ছে এবং তিনি প্রেসিডেন্ট থাকলে যে এটা হতে পারত না, এই কথা তিনি সেই টুইটে স্পষ্ট বলেছিলেন। ফলে তিনি এখন যে লোকটি এই ধরনের টুইট করেছিলেন সেই ব্যক্তি এখন আমেরিকার দণ্ডমুণ্ডের কর্তা। ফলে তার প্রশাসনের যারা
ঊর্ধ্বতন আধিকারিক বা ঊর্ধ্বতন কর্মকর্তা, যে পররাষ্ট্রমন্ত্রী বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু ওই দেশে অনেক বড় ধরনের পদ। সুতরাং তারা এই বিষয়ে কি ভাবছেন বা ট্রাম্পের এই সম্পর্কিত বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা আছে কিনা, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন চলে আসে, এবং সেই জন্যই কিন্তু জয়শঙ্করের কাছে ভারতীয় সাংবাদিকরা এই প্রশ্নটি করেছিলেন। আমরা যদি দেখি যে ভারত আমেরিকার বিভিন্ন যে কূটনৈতিক ডায়লগগুলো রয়েছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গটি কিন্তু নতুন কিছু নয়। আমরা এর আগে দেখেছি যে বাইডেন প্রশাসনের যিনি প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বাইডেনের, জ্যাক সুলিভান, তিনি যখন ভারতে এসেছিলেন এবং ভারতের বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি তারাও কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশ প্রসঙ্গটি সামনে এনেছেন। হ্যাঁ, এটা তো একদমই। জ্যাক সুলিভান কিন্তু মাত্র 2 সপ্তাহ তার আর মেয়াদ ছিল, সেই 2 সপ্তাহ আগে তিনি ভারতে আসেন এবং 2 দিন সেখানে কাটান, এবং তার মুখ্য আলোচনা, তিনি জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। তার মূল আলোচনা হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। তিনি পরে মোদির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন, এবং এই যে সুলিভানের সফরটা কিন্তু খুবই গোপন রাখা হয়েছিল, এবং ভারতীয় সংবাদ মাধ্যম বা কোনো টু শব্দটিও করেনি, কারণ ভারত সরকারের পক্ষ থেকে সেখানে একটি শব্দও কিন্তু খরচ করা হয়নি। কিন্তু জ্যাক সুলিভান যখন আমেরিকায় ফিরে যান, তখন তিনি হোয়াইট হাউসে তার যে শেষ সংবাদ সম্মেলন করেন, সেখানে কিন্তু একজন ভারতীয় সাংবাদিক সরাসরি তাকে প্রশ্ন করেছিলেন যে মানে বাংলাদেশ নিয়ে ভারত আপনাকে কোনো কিছু বলেছে কিনা। তখন তিনি বলেছিলেন হ্যাঁ, যে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থায় পরিবর্তন, সেই পরিবর্তন বা সরকার উৎখাতের সঙ্গে আমেরিকা জড়িত। তবে আমেরিকার পক্ষ থেকে আমি বিনয়ের সঙ্গে এটি অস্বীকার করছি। পাশাপাশি এ প্রশ্নও কিন্তু ওই সাংবাদিক করেছিলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করার একটা অভিযোগ কোনো ভারত করেছে কিনা, সেটিও কিন্তু সুলিভান স্বীকার করেছিলেন যে ভারতের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে যে বা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করা, সেটিও তিনি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। অর্থাৎ এইগুলো যে আলোচনায় উঠেছে এবং আলোচনায় উঠে এসেছে, সেটা প্রত্যাখ্যান করুন আর মেনে নিন, যেটাই হোক না কেন, সেটা তিনি সুলিভান নিজেই স্বীকার করেছেন। এটা ভারতের পক্ষ থেকে কোনো কিছু এই বিষয়ে বলা হয়নি। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আপনি যার নাম বললেন যে ভারতে যিনি বিদায়ী আমেরিকান রাষ্ট্রদূত এরিক গার্সেটি কিন্তু একদম ওই বৈঠকে কিন্তু তার মানে জ্যাক সুলিভানের সঙ্গে উপস্থিত ছিলেন, এবং তিনি সেই কথা স্বীকার করে নিয়ে বলছেন যে ভারত সঙ্গে ইয়েতে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে, এবং তিনি এই কথাও বলেছেন যে বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ভারত উভয়ের স্বার্থ অভিন্ন। সুতরাং বাংলাদেশের একটা প্রসপারাস বা সফল বাংলাদেশকে দেখতে আমেরিকা এবং ভারতের একসঙ্গে কাজ করার সুযোগ আছে। যে কথাগুলো ধরেন ভারতের পক্ষ থেকে বলা হয়নি, সেই কথাগুলো কিন্তু বাইডেন প্রশাসনের কর্মকর্তারা শেষ পর্যায়ে এসে নিজেরাই নিজেদের কথাগুলো কিন্তু বলে গেছেন। সুতরাং এইটা কিন্তু একেবারে নতুন কিছু না যে বাংলাদেশ প্রসঙ্গটা সবসময় ভারত মার্কিন আলোচনার মধ্যে একটা স্থান করে নিচ্ছে। আপনার অলরেডি আগের প্রশাসন বাইডেন প্রশাসনের কাছে ভারত বিষয়টি তুলেছে, আবার ট্রাম্প প্রশাসনের কাছে যে তুলবে, এটাও নতুন কিছু না। সেক্ষেত্রে জয়শঙ্করের তিনি যে নতুন করে ট্রাম্প প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে এই আলোচনাটা আবার তুললেন, এটার কি কোনো বিশেষ গুরুত্ব আছে? দেখুন, প্রথমে আগে মনে রাখতে হবে জয়শঙ্কর লোকটা কে। জয়শঙ্কর কিন্তু কোনো রাজনীতিক না, এবং জয়শঙ্কর আসলে ছিলেন একজন মানে পেশাদার কূটনীতিক বা ডিপ্লোম্যাট, যাই আমি বলি না কেন, যে এই পেশাদার কূটনীতিক হিসেবে তিনি ভারতের পররাষ্ট্র সচিব পর্যন্ত হয়েছিলেন। এই পররাষ্ট্র সচিব থেকে মোদী সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে নিয়ে গেছেন, এবং জয়শঙ্কর কিন্তু কখনোই দেখবেন না যে তিনি পলিটিশিয়ানদের মতো এই মন্ত্রী হয়েছেন বলে যে কোনো সময় যে কোনো কথা বলেন। তিনি কথা বলেন খুবই কম। আমরা যদি বাংলাদেশ প্রসঙ্গ দেখি, তাহলে তিনি বলেছেন হ্যাঁ আলোচনা হয়েছে, তবে আমি এই অবস্থায় নেই যে এই বিষয়ে আরও বিস্তারিত কোনো কিছু বলার মতো জায়গায় নেই। ফলে তার এই যে পরিমিতি বোধ, একজন ডিপ্লোম্যাট হিসেবে কতটুকু কথা বলা উচিত, কতটুকু কথা বলা উচিত না, সেটা কিন্তু তিনি ভালো জানেন। 2 নম্বর হচ্ছে যে শুধু বাংলাদেশ না, এখানে কিন্তু ভারতের অনেকগুলো বিষয় যেটা তার মানে ভারত আমেরিকা সম্পর্কের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দিয়ে আছে। তার মধ্যে হচ্ছে বিপুল সংখ্যক ভারতীয় এখানে অবৈধভাবে বাস করছেন, এবং ইতিমধ্যে 18,000-এর মতো লোককে শনাক্ত করা হয়েছে বা তাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে কিভাবে ফেরত পাঠাবে ভারতের
ভারত তাদেরকে নিজের খরচে নিয়ে আসবে না আপনার আমেরিকা তাদেরকে খরচ করে পাঠিয়ে দেবে, এইসব নিয়ে কিন্তু অনেক বেশি চিন্তা। সেখানে কিন্তু সাংবাদিকরা এই প্রশ্নও করেছিলেন যে সান ফ্রান্সিসকোতে যে ভারতীয় দূতাবাস আছে সেখানে এসে হামলার ঘটনাটি তিনি আলোচনায় তুলেছেন কিনা, বা আপনি জানেন যে গৌতম আদানির বিরুদ্ধে নিউ ইয়র্কে মামলা হয়েছে একটা, এবং সেখানে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি হয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা, এইসব সব বিষয় কিন্তু ওই সাংবাদিকরা কিন্তু তাকে একাধিক প্রশ্ন করেছেন। তিনি কোনোটার হ্যাঁ না হয়েছে হয়নি এরকম বলে কিন্তু তিনি মোটামুটি এড়িয়ে গেছেন, তিনি কোনো কিছু বিস্তারিত বলেননি। তার মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ভারত তার সঙ্গে রিলেটেড প্রত্যেকটা বিষয় কিন্তু আমেরিকার কাছে তুলেছে, এবং তার মধ্যে বাংলাদেশ নিয়েও যে ভারতের একটা বড় স্বার্থ আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারত তার মতো করে বিষয়টি দেখছে, এবং ভারত তার মতন করে বিষয়টি হয়তো দেখবে। আর আমাদের দেশে যে সরকার বা যারা এখন ক্ষমতায় আছেন তারা তাদের মতো করে বিষয়টি সামলাবেন। নতুন ট্রাম্প প্রশাসনের সঙ্গে কি সম্পর্ক হবে না হবে সেটা তাদের বিষয়, এবং তারা যত সুন্দর সম্পর্ক তৈরি করতে পারবেন। কারণ আমরা জানি যে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ট্রাম্প শপথ নেওয়ার পরে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। ফলে বাংলাদেশের পক্ষ থেকেও নিশ্চয়ই সেই বিষয়ে চেষ্টা চরিত্র চলবে। এখন এই কূটনীতির খেলায় কে জেতে কে হারে সেটা ভবিষ্যতে দেখার বিষয়। অনেক ধন্যবাদ সেলিম খান, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথে থাকুন।